Hello and welcome back everyone to our 15 days PHP course with project tutorial series by Darun IT. আজকে আমাদের ডে 3। আজকের এই ভিডিওতে আমরা যেসব টপিক কভার করব তার মধ্যে রয়েছে ফার্স্টে আমরা আমাদের ডে 2 তে দেওয়া তিনটা টাস্কের মধ্যে 3 নাম্বার টাস্কটা আমি আপনাদেরকে একটু করে দেখাবো। কেন করে দেখাবো? আপনারা অনেকে এটা করেছেন এবং গ্রুপে সাবমিট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকে করতে পেরেছেন, কিন্তু আপনারা যে ওয়েতে করেছেন আসলে ওটা এক্সাক্ট ওয়ে না। আমি যে প্রোগ্রামটা আপনাদের করতে দিয়েছিলাম সেটা করার, তো আমি সেটা করে দেখাবো আসলে এক্সাক্ট ওয়েটা কি সেই ওয়েতে। আবার অনেকে করতেও পারেন নাই, তার জন্য আমি এটা করে দেখাবো। তারপর আমরা হুইল এবং ডু হুইল লুপটা এই ভিডিওতে শিখবো। গত পর্বে আমরা ফর লুপটা শিখেছিলাম পিএইচপির, আজকের পর্বে হুইল এবং ডু হুইল লুপটা দেখবো। তারপর আমরা অ্যারে সম্পর্কে জানবো ডিটেলস, পিএইচপিতে যে কয় প্রকার অ্যারে রয়েছে প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তারপর নেক্সটে আমরা ফর ইচ লুপ সম্পর্কে জানবো, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় পিএইচপিতে। তো ফর ইচ লুপটা জানবো এবং ফর ইচ লুপটা কোথায় কিভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখবো। ওকে, সো আজকের এই ভিডিওতে এই কয়টা টপিক আমরা কভার করবো এবং শেষে আমি আপনাদেরকে কিছু টাস্ক দিব, সেগুলো আপনারা ইনশাল্লাহ কমপ্লিট করে আমাদের গ্রুপে সাবমিট করবেন। তো চলুন শুরু করে দেওয়া যাক। সো ফার্স্ট আমাদের রয়েছে হচ্ছে আমরা গত পর্বে 3 নাম্বার যে টাস্কটা রয়েছে সেটা আপনাদেরকে করে দেখাবো। সো আমি গত পর্বে 3 নম্বর যে টাস্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে এরকম। আমি আপনাকে বলেছিলাম যে ফর লুপ ইউজ করে 1 থেকে 1000-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে। তো আপনারা যে সলিউশনটা করেছিলেন সেটা হচ্ছে এরকম, ফর i ইজ ইকুয়াল টু 1, তারপর আপনারা লিখেছিলেন হচ্ছে i লেস দেন অর ইকুয়াল টু 1000, তারপর আপনারা লিখেছিলেন হচ্ছে i প্লাস ইকুয়াল টু, তারপর আপনারা জাস্ট আইটাকে প্রিন্ট করে দিয়েছেন এখানে ইকো, সরি এখানে আমি 1 দিয়েছি, সো আমি এখানে আই দিয়ে দিই। সো তারপর আপনারা দিয়েছেন হচ্ছে এখানে ইকো আই, সাথে আপনারা বিআর ট্যাগটাকেও ইকো করে দিয়েছিলেন, তাই না? সো আপনারা এভাবে কিন্তু সলিউশনটা করেছিলেন। সো এইভাবে সলিউশন করেছেন, আপনাদের আউটপুটটাও চলে আসছে। আমি যদি দেখি তাহলে আউটপুটটা দেখা যাচ্ছে 1 3 5 7 এভাবে আমাদের 999 পর্যন্ত আউটপুট চলে আসছে। সো এটা মানে কোনো একটা কন্ডিশনে ফলালে অ্যাবসলিউটলি ফাইন। যখন আমরা 1 থেকে 1000-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেছি সেক্ষেত্রে অ্যাবসলিউটলি ফাইন এটা, কিন্তু এটা কিন্তু প্রপার ওয়ে না বিজোড় সংখ্যা প্রিন্ট করার। কেন প্রপার ওয়ে না? ধরুন এখন আমরা তো এখানে আই যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা আমরা বলে দিয়েছি যে তোমরা শুরু করো হচ্ছে 1 থেকে, তাই না? কিন্তু যখন আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করি তখন আমরা যে কাজটি করি সেটা হচ্ছে এই আইটা বা কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু আমরা বলে দিই না। যেমন ধরুন আমার একটা যদি ফর্ম থাকে, সেই ফর্মের উপর যদি এরকমভাবে লেখা থাকে আমার ওয়েবসাইটে, গিভ দ্য নাম্বার অর গিভ দ্য রেঞ্জ, ওকে গিভ দ্য রেঞ্জ অ্যান্ড উই উইল ডিসপ্লে ইউ দ্য ওড নাম্বারস। মানে আমি নিজেকে বললাম যে তুমি আমাকে রেঞ্জ দাও, আমি তোমার রেঞ্জ অনুযায়ী বিজোড় সংখ্যাগুলো ডিসপ্লে করব। সো সে যদি আমাকে রেঞ্জ দেয় হচ্ছে 2 থেকে 500 বা 2 থেকে 1000, সেক্ষেত্রে কি আপনার এই কন্ডিশনটা কাজ করতেছে? চলুন দেখে নেওয়া যাক। সো আমি শুরু করলাম এখানে 1-এর বদলে 2 থেকে। সো যখন আমি 2 দিলাম, 2 দেওয়ার পর যদি আমি এখানে এটাকে প্রিন্ট করে দেখি, দেখা যাবে হচ্ছে আমার এখন আপনি যে প্রোগ্রামটা ইউজ করেছিলেন হচ্ছে বিজোড় সংখ্যা প্রিন্ট করতে, সেই প্রোগ্রামটাই কিন্তু এখানে জোড় সংখ্যা প্রিন্ট করে দিচ্ছে। কেন? কারণ আপনার যেখানে কন্ডিশনটা রয়েছে যে একবার লুপ চলার পর তুমি কি করো, আগের আয়ের ভ্যালুর সাথে 2 যোগ করে প্রিন্ট করো। সো ফার্স্ট ভ্যালুটা 2 হলো, তারপরে ভ্যালুটা 2 এর সাথে 2 যোগ হয়ে 4 হবে, তারপরটা 6 হবে, তারপরটা 8 হবে, এরকম ভাবে প্রিন্ট হয়ে যাবে। সো এটা কিন্তু প্রপার ওয়ে না। সো প্রপার ওয়েটা চলুন দেখে নেওয়া যাক। সো প্রপার ওয়েটা সিম্পলি আপনারা লিখবেন হচ্ছে ফর, আপনারা নেবেন হচ্ছে i ইজ ইকুয়াল টু 1, তারপর লিখবেন হচ্ছে i is less than or equal to 1000, তারপর i প্লাস প্লাস। ওকে, মানে তুমি কি করো, একবার লুপ চালে তুমি 1 কে প্রিন্ট করো এবং যতক্ষণ না পর্যন্ত 1000-এর সমান বা 1000-এর থেকে ছোট না হচ্ছে i, ততক্ষণ পর্যন্ত তুমি আইটাকে প্রিন্ট করে যাও এবং প্রতিবার প্রিন্ট করার পরে তুমি 1 করে বৃদ্ধি করে যাও। কিন্তু আমরা চাই হচ্ছে শুধুমাত্র সেই নাম্বারগুলো প্রিন্ট করো যে নাম্বারগুলো বেজোড় সংখ্যা। এখন একটা নাম্বার বেজোড় কখন হয়? সিম্পল একটা কন্ডিশন রয়েছে বেজোড় নাম্বার প্রিন্ট করা, সেটা হচ্ছে কোন একটা নাম্বার বিজোড় তখনই হয় যখন ওই নাম্বারকে 2 দিয়ে ভাগ দিলে তার ভাগশেষ থাকে, সব সময় তার ভাগশেষ থাকে।
আমি আবার বলছি, কোন একটা নাম্বার বেজোড় সংখ্যা তখনই হয় যখন ওই নাম্বারকে 2 দিয়ে ভাগ দিলে সবসময় তার ভাগশেষ থাকে। জোড় সংখ্যায় কখনো 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে না, আর বেজোড় সংখ্যায় সবসময় 2 দিয়ে ভাগ দিলে তার একটা ভাগশেষ থাকবে। সো আমরা এখানে এই ফর লুপের ভিতরে একটা ইফ কন্ডিশন লিখবো, ইফ আই, তারপর আমরা কি দিব, মডুলাস 2, তারপর দিব হচ্ছে আমরা নট ইকুয়াল টু 0। মানে আমরা কি বললাম, যখন আইকে 2 দিয়ে ভাগ দিলে তার ভাগশেষ 0 সমান হবে না, মানে তার ভাগশেষ কিছু একটা থাকবে, তখন তুমি কি করো, তখন তুমি আমি বলবো হচ্ছে ইকো আই, এবং সাথে আমি কি করব, আমার যে বিআর ট্যাগটা আছে সেটাকেও এখানে ইকো করে দিব। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, দেখতে পাবো যে আমার 1 থেকে কিন্তু সব বিজোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। সো এখানে আমি কি করলাম, বিষয়টা সিম্পলি আমি করলাম কি, একটা ফর লুপ চালাইলাম। ফর লুপ চালানোর মাধ্যমে আমি বলে দিলাম যে তুমি 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করো, ঠিক আছে। কিন্তু প্রিন্ট করার আগে তুমি এই কন্ডিশনটা চেক করো। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো এরকম যে আইকে 2 দিয়ে ভাগ দিলে তার ভাগশেষ যেন 0 সমান না হয়। যখন 0 সমান না হবে তখন কি করো, তুমি আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করো, অন্যথায় তুমি কইরো না। ওকে, সো এই কন্ডিশনটা ইউজ করলে কি হবে, এখানে আয়ের ভ্যালু 1 এর জায়গায় 2 দেন বা অন্য যাই দেন, আপনার কিন্তু সব সময় বিজোড় সংখ্যাটাই প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন, সব সময় বিজোড় সংখ্যাটা প্রিন্ট হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার। সো আপনারা কি করবেন, যখন কোন একটা প্রোগ্রাম করবেন বা কোন একটা প্রোগ্রামের সলিউশন করার চেষ্টা করবেন, প্রবলেমের সলিউশন করার চেষ্টা করবেন, সবসময় এমন একটা লজিক লেখার চেষ্টা করবেন যে লজিকটা আপনার যে কোনো রেঞ্জের ক্ষেত্রেই খাটবে। আপনারা যে লজিকটা লিখেছিলেন সেই লজিকটা কিন্তু জাস্ট আমি যদি একটা জোড় সংখ্যা দিয়ে শুরু করি তাহলে কিন্তু আর খাটে না। তো অবশ্যই এরকম একটা লজিক লেখার চেষ্টা করবেন যে লজিকটা আমার যে কোনো রেঞ্জের ক্ষেত্রে খাটবে। ওকে, অলরাইট। সো আজকে নেক্সট টপিক হচ্ছে হুইল লুপ এবং ডু হুইল লুপ শেখা। চলুন দেখে নেওয়া যাক। সো হুইল লুপ এবং ডু হুইল লুপ বোঝার জন্য আমি শুরুতে একটা ফর লুপ তৈরি করে রেখেছি, যে ফর লুপটা আমাকে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। সো কেন এই ফর লুপটা তৈরি করে রেখেছি, আমি চাই এই সেম প্রোগ্রামটাই আমি যদি হুইল লুপ দিয়ে করি সেক্ষেত্রে কিরকম হয় সেটা আপনাদেরকে দেখাতে। ওকে, তাহলে আপনারা আসলে পার্থক্যটা বুঝতে পারবেন লুপ লেখা। ওকে, সো চলুন করে ফেলা যাক। আমরা এখন একটা প্রোগ্রাম করব যে প্রোগ্রামটা আমাদের সিমিলার ওয়েতে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করে দেবে, তবে এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে হুইল লুপ। সো হুইল লুপ দিয়ে যদি কখনো কোনো কিছু আমরা করতে চাই সেক্ষেত্রে যে ভেরিয়েবলটার উপর আমরা হুইল লুপ চালাতে চাচ্ছি সেই ভেরিয়েবলটা ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে। যেমন এই ফর লুপের ক্ষেত্রে আমরা কি করেছি, ভিতরে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিয়েছি, তাই না? সো এইভাবে না করে হুইল লুপে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে হুইল লুপ তৈরি করার আগে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। তাহলে আমরা লিখলাম হচ্ছে, ধরেন একটা ভেরিয়েবল তৈরি করলাম i ইজ ইকুয়াল টু 1, যেহেতু আমি 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তারপর আমরা লিখবো হচ্ছে হুইল। এই হুইল লেখার মাধ্যমে আমাদের হুইল লুপ শুরু করতে হবে। তো হুইল লেখার পর আমরা দেবো হচ্ছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী দেওয়ার পর এই প্রথম বন্ধনীর ভিতরে আমরা কন্ডিশনটা লিখে দিব যে কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। আমাদের লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 1000 এর সমান বা 1000 থেকে ছোট থাকে। ওকে, তো আমরা কন্ডিশন লিখে দিলাম। কন্ডিশন লিখে দেওয়ার পর আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করে কি করব, আমরা এই হুইল লুপের ভিতরে চলে যাব এবং বলে দেব যে এই হুইল লুপটা চলাকালীন সময় আমাদেরকে সে কি প্রিন্ট করে দেখাবে। সো সে প্রিন্ট করে দেখাবে হচ্ছে আমাদের আয়ের ভ্যালুটা। সো আয়ের ভ্যালুটা সে প্রিন্ট করে দেখাবে, সাথে একটা বিআর ট্যাগও সে প্রিন্ট করবে প্রতিবার যখন লুপটা চলবে। তাহলে কি হবে, তাহলে আমাদের সবকিছু কিন্তু মানে নিচে নিচে চলে আসবে। তাহলে এখানে আমরা কি করলাম, সিম্পলি আমরা একটা ভেরিয়েবল দিলাম, যে ভেরিয়েবল একটা ভ্যালু দিলাম, তারপর ওই ভ্যারিয়েবলের ভিতরে আমরা হুইল লুপটা চালালাম। সো আমরা হুইল লিখে হুইল লুপটা শুরু করলাম। তারপর আমরা কি করলাম, প্রথম বন্ধনীর ভিতরে আমরা কন্ডিশনটা লিখে দিলাম যে কতক্ষণ পর্যন্ত এই হুইল লুপটা চলবে। ওকে, তারপর আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বা দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর ভিতরে বলে দিলাম যে একবার লুপ চলার পর আমাদের কি আউটপুট সে প্রিন্ট করবে। তো এটা লেখার পর নেক্সট আমাদেরকে বলে দিতে হবে যে হচ্ছে একবার লুপ চলার পর এই ভেরিয়েবলের ভ্যালুর সাথে কিছু অ্যাড হবে কিনা। যেমন এখানে আমরা বলে দিচ্ছি i++। সো এটা কি করতে হবে, এখানে ইকোর পরে বলে দিতে হবে। ওকে, এভাবে। সো এইটা হচ্ছে হুইল লুপের সিস্টেম। সো হুইল লুপটার লেখার সিস্টেম হচ্ছে ফার্স্ট আমাদেরকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, সেকেন্ড হুইল নামক যে ওয়ার্ডটা আছে, কি ওয়ার্ডটা আছে সেটা লিখতে হবে, তারপর প্রথম বন্ধনীর ভিতরে আমাদের কন্ডিশনটা লিখতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের বলে দিতে হবে যে হুইল লুপটা চললে কি আউটপুট দেখাবে। অ্যাট লাস্ট আমাদেরকে বলে দিতে হবে যে একবার কন্ডিশন বা একবার লুপটা চলার পর
আমাদেরকে ওই ভেরিয়েবলের সাথে কিছু যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা বলে দিতে হবে। সো এইভাবে বেসিক্যালি হুইল লুপটা লেখা হয়। এখন আমি এই উপরের ফর লুপটাকে কমেন্ট আউট করছি এখান থেকে, তাহলে আমরা এই হুইল লুপের আউটপুটটা দেখতে পাবো। দেখবো যে সিমিলার আউটপুটই সে ডিসপ্লে করতেছে 1 2 3 4 এভাবে 1000 পর্যন্ত, তাই না? অলরাইট, সো নেক্সট আমরা দেখবো এই সিমিলার জিনিসই আমরা ডু হুইল লুপ ইউজ করে কিভাবে করি। সো ডু হুইল লুপের ক্ষেত্রেও ফার্স্ট আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে ভেরিয়েবলের ভিতরে আমরা লুপটা চালাতে চাচ্ছি। তারপর আমাদের লিখতে হবে হচ্ছে ডু। ডু লেখার পর আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ডাইরেক্ট ভিতরে চলে যাব এবং আমরা বলে দিব যে এই লুপটা চলাকালীন সময় তুমি কি করবা, বা লুপটা চললে তুমি কি করবা। এই যে যখন লুপটা চলবে তখন সে কি করবে, আয়ের ভ্যালুটাকে সে প্রিন্ট করবে, সাথে সাথে কি করবে, আয়ের সাথে 1 যোগ করে দিবে একবার যখন লুপটা চলবে। সো এইভাবে বলে দেওয়ার পর তারপর আমরা লিখবো হচ্ছে হুইল। হুইল লেখার পর এই হুইলের ভিতরে প্রথম বন্ধনীতে আমরা কি করবো, এই কন্ডিশনটা দিয়ে দিব, কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে সেই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিব। সো এটা হচ্ছে ডু হুইল লুপের সিস্টেম, বা আপনি বলতে পারেন যে ডু হুইল লুপের স্ট্রাকচার। সো ফার্স্ট আমাদেরকে বলে দিতে হচ্ছে ডু, মানে লুপটা চললে কি করতে হবে সেটা আমাদেরকে ফার্স্টে বলে দিতে হয়। তারপর আমরা হুইলের ভিতরে কন্ডিশনটা লিখে দিই। যদি এখন আমরা এই হুইলটাকে কমেন্ট আউট করি, কমেন্ট আউট করার জন্য আপনাদের শর্টকাট হচ্ছে শিফট অল্টার এ, কমেন্ট আউট হয়ে যাবে। এখন যদি আমরা রিফ্রেশ দেখতে পাবো যে সিমিলার আউটপুট, কোনো চেঞ্জ নাই। সো এই হচ্ছে ডু হুইল লুপ। সো আসলে বেসিক্যালি ফর লুপটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। হুইল লুপটা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করি, কিন্তু ডু হুইল লুপটার ব্যবহার তেমন নাই বললেই চলে। তা আমি আজকে দেখালাম জাস্ট। তো আপনাদের ফার্স্ট টাস্ক হচ্ছে আপনারা ইভেন নাম্বারগুলো হুইল এবং ডু হুইল লুপের মাধ্যমে প্রিন্ট করে ডিসপ্লে করবেন। সেটা আপনাদের একটা টাস্ক গেল। চলুন তারপরে নেক্সট টপিকে আমরা মুভ করি। আমাদের নেক্সট টপিক কি, চলুন দেখে নেওয়া যাক। সো নেক্সটে আমাদের রয়েছে হচ্ছে অ্যারে। এখন আমরা কেন অ্যারে শিখবো, নিচে আমাদের দেখতে পাচ্ছেন আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। এই ফর ইচ লুপটা বেসিক্যালি তৈরি করা হয়েছে হচ্ছে অ্যারের সাথে কাজ করার জন্য। তাই ফর ইচ লুপটাকে নিয়ে ডিসকাস করার পূর্বে আমি চাচ্ছি হচ্ছে অ্যারেটাকে আপনার সাথে ক্লিয়ার করে দিতে, আসলে অ্যারেটা বেসিক্যালি কি সেটা সম্পর্কে একটা ভালো ধারণা আপনাকে দিয়ে দিতে। সো অ্যারে পিএইচপিতে 3 ধরনের অ্যারে রয়েছে, একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো ইন্ডেক্স অ্যারেটা চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা প্রথম ভিডিওতেই ইন্ডেক্স অ্যারের সাথে পরিচিত হয়েছিলাম। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, আমার কি সিটি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি আমি, যেটার ভিতরে আমি বাংলাদেশে কিছু সিটির নাম রাখবো। এবং আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে অ্যারে তৈরি করা হয় হচ্ছে অ্যারে নামক যে মেথডটা আছে বা অ্যারে নামক যে কিওয়ার্ডটা আছে সেটা লিখে তারপর আমরা প্রথম বন্ধনী দিয়ে তার ভিতরে আমরা অ্যারের উপাদানগুলো লিখে দিই। প্রত্যেকটা উপাদান একটা থেকে আরেকটা আলাদা করতে হবে হচ্ছে কমা দিয়ে। এর ভিতরে আমরা যে কোনো টাইপের ডাটা রাখতে পারি, যেমন চাইলে আমরা স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার রাখতে পারি, ফ্লোট রাখতে পারি, বা এর ভিতরে আমরা চাইলে আরেকটা অ্যারেও রাখতে পারি। ওকে, সো ধরুন আমি সিটির নামগুলো রাখবো। সো সিটির নামগুলো হচ্ছে স্ট্রিং, তো প্রত্যেকটা স্ট্রিং আমরা লিখবো হচ্ছে কোটেশনের ভিতরে। তো আমি লিখলাম হচ্ছে এখানে ফার্স্টে ঢাকা, তারপর অবশ্যই কমা দিয়ে আরেকটা লিখতে হবে, কমা দিলাম, স্পেস দিলাম, তারপর আমি লিখবো হচ্ছে এখানে টাঙ্গাইল। ওকে, তারপর আমি আবার কমা দিলাম, স্পেস দিলাম, আবার লিখলাম হচ্ছে কি এখানে গাজীপুর। ওকে, তো আমি আপাতত 3টাই রাখলাম, 3টায় বোঝার জন্য এনাফ। সো এটা হচ্ছে একটা অ্যারে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে সিম্পলি ইন্ডেক্স অ্যারে। কেন ইন্ডেক্স অ্যারে বলা হয়, চলুন আগে এটা প্রিন্ট করে দেখি। তো আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে কি করি, ইকো ইউজ করি, তাই না? তো আমরা ইকো ইউজ করে যদি কোনো একটা অ্যারে ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে সেটা প্রিন্ট হবে না, সেকে আমাদেরকে একটা এরর থ্রো করবে। সো অ্যারেকে চাইলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি না। সো অ্যারেকে প্রিন্ট করার জন্য আমাদের পিএইচপিতে একটা স্পেশাল প্রিন্ট আর রয়েছে। ওকে, সো প্রিন্ট আর। সো এই প্রিন্ট আরের ভিতরে আমরা অ্যারেটা যে ভেরিয়েবলের ভিতরে রয়েছে সেটা লিখে দিলে তাহলে সে কি করে, আমাদের অ্যারেটাকে প্রিন্ট করে ডিসপ্লে করে। এই প্রিন্টারটা শুধুমাত্র তৈরি করা হয়েছে অ্যারেকে প্রিন্ট করে ডিসপ্লে করতেই। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ দেখতে পাবো যে এখানে আমাদেরকে ডিসপ্লে করতেছে আমাদের অ্যারেটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে হচ্ছে অ্যারে, তারপর লিখেছে হচ্ছে 0, তারপর লিখেছে ঢাকা, তারপর 1, তারপর লিখেছে টাঙ্গাইল, তারপর 2, তারপর লিখেছে গাজীপুর। এখানে 0, 1, 2 এগুলো কি? এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার। যেমন আমরা যদি কোনো একটা স্কুলের দিকে লক্ষ্য করি, স্কুলে একটা ক্লাসের দিকে লক্ষ্য করি, প্রতিটা ক্লাসের কিন্তু স্টুডেন্টের একটা রোল নাম্বার থাকে, তাই না? সো ওই যে রোল নাম্বারগুলো ওইটাকে বলা হয় ইন্ডেক্সিং। সো এইখানেও যখন একটা অ্যারে তৈরি করা হয়, প্রত্যেকটা অ্যারে যে কয়টা এলিমেন্ট থাকে প্রত্যেকটা একটা ইন্ডেক্স নাম্বার থাকে। ওই ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমরা বেসিক্যালি বুঝতে পারি অ্যারের কোন আইটেমটা কোন জায়গায় আছে, বা অ্যারের 5 নম্বরে কোন আইটেমটা আছে, অ্যারের 6 নম্বরে কোন আইটেমটা আছে, এটা আমরা ওই ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে বুঝতে পারি।
যেহেতু আমরা যদি ডাইরেক্ট এরকম একটা প্লেন অ্যারে তৈরি করি এবং সেটা এভাবে এরকম ইন্ডেক্স আমাদেরকে রিটার্ন করে, তাই এটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স অ্যারে। ওকে, সো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামিং হোক সেটা ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 2। ওকে, 0 1 2 সবসময় 0 থেকে গণনা শুরু হবে, নট 1। আমি আবার বলছি সবসময় 0 থেকে গণনা শুরু হবে। এখন আমরা তো ইন্ডেক্সটা বুঝে গেলাম, তাই না? সো এখন ইন্ডেক্সই তো বুঝে গেছি, চাইলে আমরা ইন্ডেক্স ইউজ করে যে কোনো একটা অ্যারের এলিমেন্টকে কিন্তু ইকো করতে পারি। কিভাবে? আমরা লিখবো ইকো, তারপর আমরা অ্যারেটা যে ভেরিয়েবলের ভিতরে রয়েছে সেটার নাম লিখবো সিটি, তারপর আমরা তৃতীয় বন্ধনী ইউজ করে আমরা অ্যারের ভিতরে থাকা এলিমেন্ট যেটাকে প্রিন্ট করতে চাই সেটা একটা ইন্ডেক্স নাম্বার আমরা যদি বলে দিই, যেমন ধরো আমরা টাঙ্গাইলকে প্রিন্ট করতে চাচ্ছি, তো টাঙ্গাইলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, যেহেতু 0 হচ্ছে ঢাকা, 1 হচ্ছে টাঙ্গাইল। তারপর আমরা যদি এখন জাস্ট এটাকে ইকো করে দেখি আউটপুটটা, দেখতে পাবো যে এখন টাঙ্গাইল ডিসপ্লে করতেছে। সো চাইলে আমরা অ্যারেকে তার কি করতে পারি, তার ইন্ডেক্স নাম্বারটা সাহায্য প্রিন্ট করতে পারি। ওকে, সো এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে চলে গেল। তারপর রয়েছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা বেসিক্যালি কি দেখেন, আমরা যদি আবার একটু ব্যাক করি প্রিন্টারে, ব্যাক করে দেখা যাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স অ্যারেতে 0-তে বলে দিচ্ছে ঢাকা, 1-এ বলে দিচ্ছে টাঙ্গাইল, 2-তে বলে দিচ্ছে গাজীপুর। যদি আমরা চাই যে এরকমভাবে 0 1 2 না দিয়ে এখানে আমরা লিখতে হচ্ছে আসিফ ভিলেজ ঢাকা, তারপর সাকিব ভিলেজ টাঙ্গাইল, রাকিব ভিলেজ গাজীপুর, এরকম যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? সেক্ষেত্রে আসে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা বেসিক্যালি কি? অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হচ্ছে আমরা ইন্ডেক্সটা বলে দিতে পারি। চলুন একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করি। ওকে, ধরুন আমি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করছি যেটা হচ্ছে রান। ধরেন এখন প্লেয়াররা ক্রিকেট খেলেছে, তাদের রানটা আমরা একটা অ্যারের ভিতরে রেখে দিব। তো আমি তার জন্য রান নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং তার ভিতরে আমি একটা অ্যারে তৈরি করলাম। ওকে, সো এই অ্যারের ভিতরে আমি এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখবো। তো আমি সাকিবের রান রাখবো হচ্ছে সাকিব নামক একটা ভেরিয়েবল তৈরি করে তার ভিতরে অ্যারের কি তৈরি করে। ওকে, সো অ্যাসোসিয়েটিভ অ্যারে লেখা হচ্ছে ফার্স্টে আমাদেরকে এই কোটেশনের ভিতরে কি দিতে হবে, কি দেওয়ার পর কি, কে ইউআই কি, প্রত্যেকটা অ্যারের একটা কি থাকবে। কি দেওয়ার পর আমরা দিব হচ্ছে সমান সমান, তারপর দিব হচ্ছে আমাদের যে গ্রেটার দেন সাইনটা আছে না, ওইটা দিতে হবে। দেওয়ার পর আমরা জাস্ট ভ্যালুটা দিয়ে দিব। সো ভ্যালু আমি দিলাম হচ্ছে, এখন ধরেন সাকিব করছে 55। সো এই তো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের একটা এলিমেন্ট কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। মাঝখানে কিন্তু এটা অবশ্যই ইউজ করতে হবে, সমান সমান চিহ্ন দিয়ে গ্রেটার দেন সাইনটা দিবেন। ওকে, কোনো স্পেস ইউজ করবেন না মাঝখানে। তারপর যদি আপনি আরেকটা এলিমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনি কমা দিবেন, তারপর আবার লিখবেন, দিলাম আসিফ, তারপর আমি এখানে দিলাম হচ্ছে ধরেন কত 22, এরকম ভাবে দিলাম। আমি আবার কমা দিলাম, আমি দিলাম হচ্ছে রাকিব। ওকে, তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমি 33 223। ওকে, যাই হোক এরকম ভাবে আমি দিলাম। ওকে, অলরাইট। সো এখানে কমা দিতে হবে আমাদের। ফাইন, এই যে আমরা এখানে একটা অ্যারে তৈরি করলাম, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। কেন অ্যাসোসিয়েটিভ অ্যারে? কারণ প্রত্যেকটা এলিমেন্টের অ্যারে এলিমেন্টের একটা করে কি রয়েছে, একটা করে ভ্যালু রয়েছে, একটা করে কি রয়েছে, একটা করে ভ্যালু রয়েছে। এখন চাইলে আমরা কি এর সাহায্যে যে কোনো ভ্যালুকে প্রিন্ট করতে পারি। ধরুন আমার এই অ্যারে যদি 1000টা এলিমেন্টও থাকে, ধরেন 1000 জন খেলোয়াড়ের নাম্বারও আছে, তারপর আমার যে কারো নাম্বার বা রান প্রিন্ট করা খুব সুবিধা হবে। কেন হবে? আমি চাইলে তার নাম ধরে কিন্তু তাকে প্রিন্ট করে দিতে পারবো। যেমন আমি রান লিখলাম, তারপর আমি এর ভিতরে লিখলাম হচ্ছে আসিফ, তো আসিফ প্রিন্ট করে দিলাম। দেখতে পাবো যে আসিফের রানটা সে আমাদেরকে কিন্তু প্রিন্ট করে দিয়েছে। ওকে, সেই তো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অর্থাৎ এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টে একটা করে কি থাকবে, কি থাকবে, আর একটা করে ভ্যালু থাকবে। কি ভ্যালু, কি ভ্যালু। এখন আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি কি? মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে অনেকে বলে হচ্ছে আপনার নেস্টেড অ্যারে, মানে অ্যারের ভিতরে অ্যারে। যেমন ধরুন আমি তৈরি করলাম হচ্ছে স্টুডেন্ট নামে একটা অ্যারে, এবং তার ভিতরে আমি কি করলাম, এই অ্যারেটা ফার্স্টে তৈরি করলাম। এই অ্যারের ভিতরে আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে আরেকটা করে অ্যারে তৈরি করব। তাহলে আমি লিখলাম হচ্ছে অ্যারে। ওকে, তো এই অ্যারের ভিতরে আমি কি করব, ধরেন আমি রাখলাম হচ্ছে স্টুডেন্টের নাম আসিফ, তারপর তার রোল 23, তো এইভাবে লিখলাম। তারপর আমি কমা দিয়ে কি করলাম, আমি আরেকটা অ্যারে তৈরি করলাম। ওকে, আমি আরেকটা অ্যারে তৈরি করবো, জাস্ট এটাকে আমি কপি পেস্ট করলাম।
সো এই যে অ্যারেটা তৈরি হলো এটাকে বলা হয় হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ অ্যারের ভিতরে অ্যারে। এখন পিএইচপির আপডেটে অ্যারে লেখার আরেকটা সুন্দর শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে এই অ্যারে বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে আপনি সরাসরি তৃতীয় বন্ধনী ইউজ করে কিন্তু অ্যারে লিখতে পারেন। সো আপনি অ্যারে এবং ফার্স্ট বন্ধনীর বদলে তৃতীয় বন্ধনীর ভিতরে যদি অ্যারে এভাবে তৈরি করেন তাহলেও হবে। সো এই ক্ষেত্রে কি করবেন, অ্যারে লেখাটা এবং প্রথম বন্ধনীটা উঠিয়ে দিবেন এবং তৃতীয় বন্ধনীটা এখানে ইউজ করবেন। ওকে, সো এই তো এটা হচ্ছে অ্যারে লেখা শর্ট হ্যান্ড ভার্সন, তৃতীয় বন্ধনী দিয়ে তার ভিতরে এভাবে লিখলেও হয়ে যাবে। ওকে, সো এই তো আপনারা অ্যারে বুঝে গেলেন। 3 রকম অ্যারে রয়েছে, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যে অ্যারের মধ্যে কি এবং ভ্যালু থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যে অ্যারের ভিতরে আরো অ্যারে থাকে। এই তো নেক্সট আমাদের কি রয়েছে, ফর ইচ লুপ রয়েছে। চলুন ফর ইচ লুপটা দেখে নিই। ফর ইচ লুপটা বেসিক্যালি তৈরি করা হয়েছে হচ্ছে এই অ্যারের জন্য। সো আমরা একটা অ্যারে রাখি, বাকি অ্যারেগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো অ্যারেকে প্রিন্ট করার জন্য বেসিক্যালি ফর ইচ লুপটা তৈরি করা হয়েছে। সো আমি যদি লিখি ফর ইচ, ওকে, ফর ইচ লেখার পর আমি যদি এখানে লিখি, ধরেন আমি চাচ্ছি যে এই সিটি নামক যে অ্যারেটা তৈরি করেছি আমি, সো এই সিটি নামক অ্যারে সবকিছু প্রিন্ট করতে। সো আমি লিখবো হচ্ছে সিটি এস ভ্যালু। ওকে, ভ্যালু নামক আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, আপনি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আমি নিলাম হচ্ছে সিটি এস ভ্যালু। দেওয়ার পর আমি জাস্ট এখানে কি করলাম, ইকো ভ্যালু। ওকে, সো এইভাবে আমরা চাইলে ফর ইচ লুপের মাধ্যমে কোনো একটা অ্যারেকে প্রিন্ট করতে পারি। সো আমি আবার বলছি কিভাবে এটা করতে হয়। ফার্স্টে আপনাকে লিখতে হয় ফর ইচ লেখার পর আপনি প্রথম বন্ধনীর ভিতরে ফার্স্টে আপনি লিখবেন হচ্ছে যে অ্যারেটাকে প্রিন্ট করতে চাচ্ছেন সেই অ্যারের যে ভেরিয়েবলটা আছে সেটার নাম, তারপর আপনি লিখবেন হচ্ছে অ্যাজ লেখার পর এখানে যে কোনো নামে একটা ভেরিয়েবল নেবেন, যে কোনো নামে, জাস্ট এখানে যে ভেরিয়েবলটা নিচ্ছেন সেই ভেরিয়েবলটাকেই এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে ইগো করে দিবেন। ওকে, ফাইন। সো এখন যদি আমরা একটা আউটপুটটা দেখি, দেখতে পাবো যে এখানে ঢাকা, তারপর টাঙ্গাইল এগুলো কিন্তু প্রিন্ট করছে। সো এটা পাশাপাশি চলে আসছে। চাইলে আমরা কি করতে পারি, নিচে নিচে আনতে পারি, কি এর মাধ্যমে, বিআর ট্যাগের মাধ্যমে, তাই না? সো বিআর ট্যাগের মাধ্যমে আমরা চাইলে এটাকে নিচে নিচেও কিন্তু নিয়ে আসতে পারি, সেটা কিন্তু নিচে নিচে চলে আসবে। সো এইভাবে চাইলে কি করতে পারি, আমরা ফর ইচ লুপ চালাতে পারি। সো ফর ইচ লুপটা বেসিক্যালি কোথায় কাজ করে, অ্যারেতে কাজ করে। অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে ফর ইচ লুপটা ইউজ করা হয়। কিভাবে লিখতে হয়, ফার্স্টে ফর ইচ নামক এটা লিখতে হবে, তারপর আপনারা লিখবেন হচ্ছে প্রথম বন্ধনীর ভিতরে প্রথমে যে অ্যারেটাকে প্রিন্ট করতে চাচ্ছেন সেই অ্যারের ভেরিয়েবলটার নাম, তারপর অ্যাজ দিতে হবে, অ্যাজ দিয়ে যে কোনো একটা ভেরিয়েবল লিখবেন, যে কোনো, তারপর জাস্ট ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিবেন ব্র্যাকেটসের ভিতরে। দ্যাটস ইট। এখন যদি চান আপনারা এই ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর এগুলোকে একটা কি বলে আনঅর্ডার্ড লিস্টের মধ্যে প্রিন্ট করতে, সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা ধরেন এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করি, ইকো করি হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার্ড লিস্ট দিয়ে তৈরি করে ইউএল দিয়ে, তাই না? সো আমরা এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করলাম। পিএইচপিতে যদি আপনি কোনো একটা লুপের মধ্যে HTML ইউজ করতে চান তাহলে খুব সিম্পলি সেখানে ইউজ করতে পারেন যেভাবে, সেটা হচ্ছে আপনি সেই লুপটার ঠিক উপরে, বা লুপটা যেখানে শুরু হয়েছে তার ঠিক আগে HTML শুরু করবেন এবং লুপটা যেখানে শেষ হয়েছে সেখানে HTML ট্যাগটা শেষ করবেন। ওকে, যেমন ধরুন আমি চাচ্ছি হচ্ছে এই ফর ইচ লুপের মাধ্যমে যেটা রিটার্ন হবে সেটা আমাদের আনঅর্ডার্ড লিস্টের মধ্যে দেখাক। তাই আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই ফর ইচ লুপটা শুরুর আগে আমি আমার আনঅর্ডার্ড লিস্টটা শুরু করব এবং ফর ইচ লুপটা যেখানে শেষ হয়েছে সেখানে আমাদের আনঅর্ডার্ড লিস্টটা আমি শেষ করে দেবো। তাহলে কি হবে, পুরোটা আমাদের আনঅর্ডার্ড লিস্টের ভিতরে চলে আসবে এবং ভিতরের এলিমেন্টগুলো এক একটা আমার লিস্ট আইটেম হিসেবে প্রিন্ট হবে। তার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে এলআই দেবো একটা লিস্ট আইটেমের জন্য এবং তার ভিতরে আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখতে পাবেন যেটা সুন্দর মতো একটা লিস্টের ভিতরে চলে আসছে। সো এখানে আমাদের একটা মিস্টেক আছে, আমি উঠে দিলাম, যাই হোক। সো আজকে আপনাদের জন্য যে দুইটা টাস্ক আছে, সেটা ফার্স্ট টাস্কটা হচ্ছে আপনারা হুইল এবং ডু হুইল লুপ ইউজ করে 1 থেকে 100 পর্যন্ত ইভেন নাম্বারগুলো প্রিন্ট করবেন। আর সেকেন্ড যে টাস্কটা আছে সেটা হচ্ছে ফর ইচ লুপ ইউজ করে বাংলাদেশের 10টি সিটির নাম আনঅর্ডার্ড লিস্ট আকারে প্রিন্ট করবেন। ওকে, এটা আপনাদের জন্য টাস্ক রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।